বাবার পছন্দ করা পাত্র হিসেবে নিজের ভার্সিটির অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের রাগী জল্লাদ প্রফেসর সাফায়েত ইমতিয়াজকে দেখে চমকে উঠল রুয়াদ। যাকে কিনা জমের মতো ভয় পাইছে, তার সাথে তার বাবা বিয়ে ঠিক করেছে। রুয়াতের জানা মতে তো তার হবু বরের নাম নোয়াস, তাহলে ইনি কেন এখানে? রুয়াদ তড়িঘড়ি করে কেবিন নাম্বারটা দেখে নিল। না, ঠিক কেবিনটাতেই তো এসেছে সে। তার মা আসার আগে বলে দিচ্ছে 3rd ফ্লোরের 7 নম্বর কেবিনটাতে নোয়াস অপেক্ষা করছে। রুয়াদ যখন আসে তখন কেবিনটা ফাঁকাই ছিল, অপেক্ষা করছিল তার বাবার পছন্দ করা ছেলের জন্য। হঠাৎ হন্তদন্ত হয়ে পাশে কাউকে চেয়ার টেনে বসতেই রুয়াদ সেদিকে তাকায়, কিন্তু পাশ ফিরে সাফায়েত ইমতিয়াজকে দেখে রীতিমতো ভড়কে যায় রুয়াদ। লোকটার শরীর ঘেমে নিয়ে একাকার, এখনো তাকায়নি রুয়াতের দিকে। তাকালে নিশ্চয়ই রুয়াতের মতো সেও চমকে উঠত। দুঃখিত দেরি। কথাটা বলতে বলতে মাথা উঁচু করতেই তার আর কথাটা সম্পূর্ণ করতে পারল না সাফায়েত। দৃষ্টিপাত হলো দুজনের। রুয়াদ দৃষ্টি সরিয়ে নিল। অস্বস্তিরা প্রবলভাবে আষ্টে পিষ্টে ধরেছে তাকে, সাথে ভয়ও। লোকটা ভীষণ পাজি রুয়াতের ভাষ্যমতে, কেননা অ্যাকাউন্ট সাবজেক্টে জাস্ট অঙ্কে A4 O4 হলেই সবার সাথে বেশ রুড হয়ে কথা বলে। রুয়াতের সাথেও বেশ কয়েকবার রুড হয়ে কথা বলেছে, সাথে শাস্তিস্বরূপ সেই টপিক রিলেটেড অধ্যায় সব উদাহরণের অঙ্ক বাসার কাজ দিয়েছে। সাফায়েতও বেশ চমকালো নিজের স্টুডেন্টকে পাত্রী রূপে দেখে। তা তার মুখশ্রী দেখেই বোঝা যাচ্ছে। তবুও কিছুটা শিওর হওয়ার জন্য রুয়াতের দিকে প্রশ্ন ছুড়ে বলল, আপনি কবির আঙ্কেলের মেয়ে? রুয়াত মাথা নত করেই জবাব দিল, জি স্যার। সাফায়েতের কপালে দুটো ভাঁজ পড়ল। বিরক্তির নাকি চিন্তার সেটা ঠাহর করা গেল না। আপনি কি আগে থেকে জানতেন আঙ্কেল আপনার সাথে আমার বিয়ে ঠিক করছে? রুয়াত তড়িৎ গতিতে তাকালো সাফায়েতের দিকে, ঝড়ের বেগে মাথা নাড়িয়ে বলল, না না স্যার, আমি সত্যি আগে জানতাম না আপনার সাথে বাবা বিয়ে ঠিক করেছে। তাহলে বিশ্বাস করুন, আমি জীবনেও আসতাম না এখানে। আপনাকে বিয়ে করার চেয়ে সারা জীবন সিঙ্গেল থাকার ঢের ভালো। সাফায়েত বুড়ো কুচকালো রুয়াতের কথায়। মেয়েটা কি বোঝাতে চাইছে? রুয়াত আশেপাশে তাকালো, কি বলতে গিয়ে কি বলে ফেলেছে। নিজেকে নিজেরই ঠাটিয়ে চড় দিতে ইচ্ছে করছে। এই লোকটা সামনে থাকলেই কায়নাত ভয়ে সব তালগোল পাকিয়ে ফেলে। আপনার বাবাকে তাহলে বাসায় গিয়ে বলে দিবেন আপনার আমাকে পছন্দ হয়নি। অন্যমনস্ক হয়ে জবাব দিল রুয়াত। হুম। পরক্ষণে কথার মানে বুঝতে পেরে কিঞ্চিত বিস্ফোরণ নিয়ে বলে, কি বললেন? সাফায়াত মাথা চুলগুলো পিছনে ঠেলে দিল, তারপর নড়ে চড়ে বসে বলল, আপনি নিজেই বলেছেন আমাকে বিয়ে করার চেয়ে সিঙ্গেল থাকা ঢের ভালো। তো বিয়েটা ভাঙার জন্য তো রিজন লাগবে। আমারও তো শখ নেই নিজের ছাত্রীকে বিয়ে করার। রেপুটেশনও তো একটা ব্যাপার আছে। তাই বলছি বাসায় গিয়ে আঙ্কেলকে বলবেন আপনার আমাকে পছন্দ না, তাই আপনি বিয়েটা করবেন না। কথাটা বলেই সাফায়েত বসা থেকে উঠে চলে গেল। রুয়াত চোখ বড় বড় করে তাকালো সাফায়েতের যাওয়ার পানে। লোকটা তাকে কিছু বলার সুযোগ না দিয়ে এমন অভদ্রের মতো চলে গেল, যেখানে রুয়াত বাবার মুখের উপর একটা টু শব্দও করতে পারে না। বিয়ে ঠিক করার আগে বলেছে তার বাবার পছন্দের ছেলেকেই সে বিয়ে করবে, সেখানে কিনা রুয়াত বলবে এসব? তার ছেলে পছন্দ না, সে এই বিয়ে করবে না? ইচ্ছে করলো লোকটাকে পচা পানিতে চুবাতে রুয়াতের। এখন বাসায় গিয়ে কি বলবে সে? তার মা তো পই পই করে বলে দিয়েছে নোয়াসের সাথে কোনো রকম উচ্চবাচ্য করবি না। তোর বাবার খুব পছন্দ ছেলেটাকে, আর তোকে তোর বাবার অনুমতি নিয়েই রেস্টুরেন্টে দেখা করছে। তাই লক্ষ্মী মেয়ের মতো দেখা করে চলে আসবি, মনে থাকে জানো? সে তো ভদ্র মেয়ের মতোই ছিল, কিন্তু এই লোক তো মোটেও ভদ্র নয়। তা না হলে এভাবে হুট করে এসে কফি ঠান্ডার অফার না দিয়ে দম করে চলে যায়। মাথা ভর্তি রাগ নিয়ে রুয়াত ওয়েটারকে ডেকে একটা কোক অর্ডার করে। কোকটা খেয়ে মন মেজাজ হালকার উপর ঝাপসা ঠান্ডা করে বিল পে করে রেস্টুরেন্ট থেকে বের হয়। তারপর রিক্সা ডেকে বাসায় চলে গেল। এইদিকে সাফায়েত রেস্টুরেন্ট থেকে বেরিয়ে সোজা নিজের বাসায় চলে আসে। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। সে যদি ঘুণাক্ষরও টের পেত কবির আঙ্কেলের মেয়ে তার ইউনিভার্সিটির ছাত্রী, তাহলে সে কোশমিন কালেও এই বিয়েতে হ্যাঁ জানাতো না।
শারমিন বেগম ছেলেকে এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে দেখে ছেলের দিকে এগিয়ে যায়। আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, মেয়েটাকে পছন্দ হয়েছে তোর, তাই না সাফায়াত? ভীষণ লক্ষ্মী একটা মেয়ে। পছন্দ হয়নি তোর? এটা বললে আমি বিশ্বাস করব না। সাফায়াত শান্ত চোখে মায়ের দিকে তাকালো। মা, এই বিয়েটা নিয়ে আর এগিয়েও না, মানা করে দাও। শারমিন বেগম অবাক নয়নে তাকালো ছেলের পানে। মানা করে দিব মানে কি সাফায়াত? তুমি যাকে আমার জন্য সিলেক্ট করছো সে আমারই ভার্সিটির স্টুডেন্ট মা। বিষয়টা ভেবে দেখো, আমি শিক্ষক হয়ে তো আর আমার নিজের ছাত্রীকে বিয়ে করতে পারি না। প্লিজ তুমি এই বিয়ে নিয়ে আর এগিয়েও না। কবির ভাইয়ের মেয়ে তোর ভার্সিটিতে পড়ে? বিস্ময় নিয়ে কথাটা বলে শারমিন বেগম সাফায়েত মাথা নেড়ে হ্যাঁ জানায়। শারমিন বেগম এবার হেসে ফেলে। বাহ, তাহলে তো ভালোই। ছেলে আর ছেলের বউ একই ভার্সিটির। আমি এই বিয়ে করতে পারবো না মা। কেন, কি হয়েছে? সমস্যা কি তোর? সমস্যা একটাই, ও আমার স্টুডেন্ট। আমি আমার স্টুডেন্টকে বিয়ে করে নিজের রেপুটেশন তো নষ্ট করতে পারবো না। আশ্চর্য, ছাত্রীকে বিয়ে করলে তোর রেপুটেশন কেন নষ্ট হবে? পৃথিবীতে কি কোনো শিক্ষক তার স্টুডেন্টকে বিয়ে করেনি? নাকি তুই প্রথম শিক্ষক? অন্য শিক্ষক বিয়ে করুক বা না করুক, বাট আমি করবো না। তুমি প্লিজ এটা নিয়ে ফোর্স করবে না। এই না, আঙ্কেলকে ফোন দিয়ে মানা করে এখনই। কথাটা বলে সাফায়েত কবির শিকদারের নাম্বারে কল করে ফোনটা মায়ের হাতে ধরিয়ে দেয়। কবির শিকদার মেয়ের সামনে বসে আছে। পাশে কবির শিকদারের ওয়াইফ সামিরা শিকদার। বেশ কিছুটা সময় মেয়েকে পর্যবেক্ষণ করলেন, তারপর শুধালেন। নওয়াজকে তোমার পছন্দ হয়েছে? রুয়াদ বাবার পানে তাকালো। তার গলা শুকিয়ে আসছে। তার বাবাকে ব্যাপারটা বুঝাবে কি করে? অতঃপর লম্বা একটা শ্বাস টেনে রুয়াদ কিছু বলার জন্য উদ্যত হতেই কবির শিকদারের ফোনে কল আসে। কবির শিকদার ফোনের দিকে তাকায়। নোয়াসের নম্বর দেখে মুচকি হাসে। ফোন রিসিভ করে কানে নিয়ে বলে, হ্যাঁ নওয়াজ বলো। ফোনের ওপাশ থেকে ভেসে আসলো, ভাই, আমি নোয়াস না, নোয়াসের মা বলছি। হ্যাঁ আপা বলুন। নোয়াসের তো রুয়াদকে পছন্দ হয়েছে, তো চাইছি এবার বিয়ের ডেটটা ফিক্সড করতে। আপনার কি মতামত? সাফায়েত চমকে উঠল মায়ের এমন কথা শুনে। সে তো বিয়েটা ভাঙার জন্য ফোন দিতে বলেছে, আর তার মা তার সাথে মির্জাফরগিরি করে বিয়ের ডেট ফিক্স করার কথা বলছে। সাফায়েত ফোনটা তার হাতে দিতে বলল ইশারায়। শারমিন বেগম রাগী চেহারা নিয়ে ছেলেকে শাসালো। আমার আর কি মতামত থাকবে আপা, আপনারা একটা দিনক্ষণ দেখে আসুন, তারপর না হয় বিয়ের ডেট ফিক্সড করা যাবে। আচ্ছা বেশ, আমি আর সাফায়াত তাহলে বৃহস্পতিবার আসছি। আজ তো সোমবার। ঠিক আছে। শারমিন বেগম ফোন কেটে ছেলের হাতে ধরিয়ে দিলেন। সাফায়েত রাগী কণ্ঠে বলল, এটা কি করলে তুমি? তোমাকে আমি বিয়ে নিয়ে এগোতে মানা করছি, আর তুমি বিয়ের ডেট ফিক্সড করার জন্য আগাচ্ছ। মেয়েটা দেখতে অসুন্দর, কালো, হাঁটতে পারে না, কানা, ল্যাংড়া, কোনটা বল? কোনোটাই না, দেখতে যথেষ্ট সুন্দরী। তাহলে তোর সমস্যা কি? সমস্যা একটাই, ও আমার ছাত্রী। এটাই সমস্যা? মেয়েটা তোর ছাত্রী না হলে বিয়েটা করে নিতি? সাফায়েত নিঃশ্বাস ছেড়ে বলে। হ্যাঁ, করে নিতাম। শারমিন বেগম এবার বসা থেকে উঠে দাঁড়ালেন। বেশ, তাহলে ভার্সিটির জবটা তুই ছেড়ে দে। তাহলে রুয়া তার তোর স্টুডেন্ট থাকবে না, আর না তুই তার টিচার থাকবি। হয় জব ছাড়বি, না হয় জবে থেকেই রুয়াতকে বিয়ে করবি। তোর এই জাস্ট টিচার স্টুডেন্টের সম্পর্কের জন্য আমি বিয়েটা ভাঙতে পারবো না। মেয়েটাকে আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার ইচ্ছে রুয়াতকে তোর বউ করার। সে আমি যে কোনো মতেই করিয়ে ছাড়বো। এখন তুই টিচার থেকে বিয়ে করবি নাকি জব ছেড়ে বিয়ে করবি সেটা তুই ভালো জানিস, বাট বিয়ে তোকে রুয়াতকেই করতে হবে। কথাটা বলে শারমিন বেগম চলে গেল। সাফায়েত মায়ের যাওয়ার পানে তাকিয়ে রাগে কিরমির করতে করতে নিজের রুমে ঢুকলো। অসহ্যকর লাগছে এখন। কোন কুলক্ষণে সে এই বিয়েতে হ্যাঁ করেছিল, তার জন্য এখন কপাল চাপড়াতে ইচ্ছে করছে। দোতলা বাড়ির ছাদে দোলনায় বসে আছে রুয়াত। সামনেই রুয়াতের দিকে পূর্ণ দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে রুয়াতের বড় বোন রজনী। গ্রীষ্মের প্রচণ্ড রোদ। বাংলা বর্ষপঞ্জি অনুযায়ী প্রথম 2 মাস বৈশাখ ও জ্যৈষ্ঠ জুড়ে গ্রীষ্মকাল। এ সময় সূর্যের প্রচণ্ড তাপে উত্তপ্ত হয়ে ওঠে ভূমি। এই প্রচণ্ড রোদে রুয়াতকে ঠায় দোলায় বসে থাকতে দেখে এবার অনেকটাই বিরক্ত নিয়ে রজনী শুধালো,
আর কতক্ষণ এভাবে বসে থাকবে রুয়াদ? শরীরের স্ক্রিন টোন তো পাথরের তলার মতো হয়ে যাবে। সামনে তো বিয়ে তোর। এভাবে রোদে বসে থাকলে ট্রাস্ট মি, বিয়ের দিন তোকে বাজে দেখাবে। রুয়াদ সরু চোখে তাকালো বোনের দিকে। রজনীর চোখ মুখ কুঁচকে আছে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকার কারণে। যাও আপু, আমি ভাবছি কিছু। কি এমন ভাবছিস? রোদে বসে আমাকেও বল দেখি। শুনে কি হবে তোমার? তুমি পারবে আমায় হেল্প করতে? রজনী রুয়াতের পাশে দোলনায় বসে রুয়াতকে এক হাত দিয়ে জড়িয়ে ধরে বলে। বলি দেখ, হেল্প করলেও তো করতে পারি। রুয়াত সোজা হয়ে বসলো। বেশ, তো তাহলে আমাকে আমার বিয়ে ভাঙার টিপস দাও। রজনী সহসা ছেড়ে দিল রুয়াতকে। অবাকের ন্যায় বলল, কি, মাথা ঠিক আছে তোর? আমার মাথা ঠিকই আছে আপু, তোমাদের মাথা ঠিক নেই। তোমরা কি করে ওনার সাথে আমার বিয়ে ঠিক করতে পারো? রজনী ভ্রু কুচকালো। ওনার সাথে মানে? তোমাকে বলেছিলাম না ইউনিভার্সিটির অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের সাফায়েত ইমতিয়াজের কথা। হ্যাঁ, যে তোকে প্রায় এক গাদা হোমওয়ার্ক দিত। ইয়েস, জানিস ইনি কে? কেবলই তো বললাম সে কে। আমার যার সাথে বিয়ে ঠিক হয়েছে, চিনিস তাকে? দেখেছিস তাকে? দেখিনি, চিনিও না, শুধু জানি বাবার কোনো বন্ধুর ছেলে সে। নোয়াজ না কি যেন নাম। শারাফত ইমতিয়াজ নোয়াশে। নামটা সম্পূর্ণ মস্তিষ্কে না ঢুকিয়ে রজনী বলে ওঠে, ওহ। পরক্ষণেই বিস্ময় নিয়ে বলে, সাফায়াত ইমতিয়াজি নোয়াজ। রুয়াত উপর নিচ মাথা ঝাঁকায়। রুয়াত বসা থেকে উঠে দাঁড়ালো। তো এখন কি করতে চাইছিস? বিয়েটা ভাঙতে। মনে হয় না পারবি বিয়েটা ভাঙতে রুয়াত। এমনটা মনে হলো কেন? কারণ অলরেডি নোয়াজকে পছন্দ আব্বুর। সেখানে তুই গিয়ে কি বলবি বিয়ে ভাঙার জন্য? যথার্থ কারণ আছে তোর কাছে বিয়ে ভাঙার জন্য? অবশ্যই কারণ আছে আমার কাছে বিয়ে ভাঙার। কি কারণ আছে তোর কাছে? এই যে আমরা টিচার স্টুডেন্ট, এটাই কি যথেষ্ট নয় বিয়ে ভাঙার জন্য? রজনী ঠোঁট টিপে বলল, হ্যাঁ যথেষ্ট, এর থেকেও বেশি। যা বাবাকে বলে গিয়ে। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। কথাটা বলে রুয়াত ছাদ থেকে নেমে গেল। সিঁড়ি দিয়ে নামতে নামতে মনে মনে সব কথা লাইনগুলো সাজিয়ে নিল। বাবাকে ঠান্ডা মস্তিষ্কে বোঝাতে হবে। কথাগুলো সাজাতে সাজাতেই কবির শিকদারের রুমের সামনে এসে দাঁড়ায় রুয়াত। লম্বা করে আগে শ্বাস ফেলে নেয়। তারপর একটু দরজার সামনেই পায়চারি করে রুমের দরজায় কড়া নেড়ে বলে, আব্বু আছো? ভেতরে আসবো? কবির শিকদার রেডি হচ্ছিল রুমে। ছোট মেয়ের কণ্ঠস্বর শুনে বলে, হ্যাঁ আসি, ভেতরে আসো। রুয়াত রুমের ভিতরে ঢুকলো। কবির শিকদারের থেকে কিছুটা দূরে বিছানায় বসে রুয়াত। কিছু বলবে? মেয়ের দিকে শান্ত চাহনি নিয়ে বলল কবির শিকদার। রুয়াত উপর নিচ মাথা ঝাঁকালো। বলো তাহলে কি বলতে চাও? রুয়াত তার শুকনো ঠোঁট জিভা দিয়ে ভিজিয়ে নেয়। তার কণ্ঠনালী কেঁপে উঠছে। আসলে আব্বু, আমি এই বিয়ে। এই নাও তোমার চা। চায়ের কাপ নিয়ে রুমে প্রবেশ করতে করতে কথাটা বলে ওঠে সামিরা শেখদার। মেয়েকে নিজেদের রুমে দেখে সামিরা শেখদার চায়ের কাপ স্বামীর হাতে দিয়ে মেয়ের দিকে তাকিয়ে বলে, তুই এখানে কোনো দরকার? রুয়াত আশাহত হলো। তার মা আর একটু পরে চাটা নিয়ে আসলে কি হতো? আমি একটা কথা বলতে চাই মা বাবাকে। কি কথা? আসলে তোমরা আমার বিয়েটা যার সাথে ঠিক করেছো সে হচ্ছে আমার ইউনিভার্সিটির শিক্ষক, সাফায়েত ইমতিয়াজ নোয়াজ। কবির শিকদার তড়িৎ গতিতে মেয়ের পানে তাকালো। অবাকের সুরে বলল, নোয়াজ তোমার ভার্সিটির শিক্ষক? হ্যাঁ। মুখে হাসি ফুটে উঠল কবির শিকদারের। তোমার ক্লাস নেয় নোয়াজ? হ্যাঁ। অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের? হুম। যাক, তাহলে তো ভালোই, পড়াশোনায় অনেকটাই হেল্প হবে তোমার। রুয়াত ভড়কে গেল বাবার কথা শুনে। সে তো বিয়েটা ভাঙার জন্য বলেছে, আর তার বাবা আরো উৎসাহিত দিচ্ছে। আমি তো স্টুডেন্ট বাবা। সেটা তো আরও ভালো, তোমাকে আর অ্যাকাউন্ট আলাদা টিচারের কাছে পড়তে হবে না, নোয়াজই পড়াবে। কিন্তু বাবা আমি। কবির শিকদার শোয়া থেকে উঠে দাঁড়ালো। বালিশের নিচ থেকে ফোনটা নিয়ে মেয়েকে মাঝপথে থামিয়ে দিয়ে বলে, আমি একটু নিচে থেকে আসছি, ফিরতে রাত হবে। কবির শিকদার চলে গেল। রুয়াত বাবার যাওয়ার পানে তাকিয়ে রইল। সামিরা শিকদার বিছানায় আয়েশ করে বসে বলে, যাওয়ার সময় কাপড়ে নিয়ে যাস তো। রুয়াত তাকালো মায়ের দিকে। কিছুক্ষণ চুপ থেকে তারপর বলল, মা, হুম। আমি স্যারকে বিয়েটা করতে চাই না।
সামিরা শিকদার ভ্রু কুচকালো। কেন? উনি আমার স্যার। তাতে কি? তাতে কি মানে? আমি স্যারকে বিয়ে করতে চাই না। তাহলে কি রিক্সাওয়ালা খুঁজে বিয়ে দিব? রিক্সাওয়ালাকে টানছো কেন তুমি? বিয়েটা কি ভাঙা যায় না? বিয়ে ভাঙার মতো কোনো তাও তো তেমন কোনো কিছু দেখছি না আমি। বাট আমি তো রাজি না। কোনো মেয়েই বা বিয়ের সময় রাজি থাকে? আমিও রাজি ছিলাম না তোর বাবাকে বিয়ে করার সময়। তাও দেখ 28 বছর পার করে দিলাম, তুইও পার করে দিতে পারবি। তার মানে বিয়েটা আমার তার সাথেই হচ্ছে? হুম। রুয়াদ কিছু বলল না, রেগে হন্তদন্ত হয়ে রুম থেকে বেরিয়ে গেল। সামিরা শিকদার পিছন থেকে রুয়াদকে চায়ের কাপটা নিয়ে যেতে বলল, কিন্তু রুয়াদ কানেই নিল না কথাটা। রুয়াদকে রেগে রুমে ঢুকতে দেখে রজনী হাই তুলতে তুলতে বলে, পারলি বিয়ে ভাঙতে? রুয়াদ জবাব দিল না। রজনী রুয়াদের পাশে বসলো। তার বোনটা মিছে রাগ করছে। রজনী রুয়াদকে নিজের দিকে ঘুরালো, গালে আলতো করে হাত রেখে বলল, আব্বু বেশ বিচক্ষণ মানুষ। নুয়াসের মধ্যে ভালো কিছু আছে বলেই আব্বু তোর বিয়েটা নুয়াসের সাথে ঠিক করেছে। বাবা মানে ছেলে মেয়েদের অসুখে রাখবে এমন জায়গা নিশ্চয়ই বিয়ে দেয় না। আর আব্বুর বিরুদ্ধে গিয়ে কিছু করলে তার ফলাফল কি হয় তা নিশ্চয়ই আমাকে দেখে বুঝতে পারছিস। আমি চাই না রুয়াদ তুই আব্বুর অমতে কোনো কাজ করিস। ছোট থেকেই মানুষটা বেস্ট জিনিসগুলোই আমাদের দিয়েছে, জীবনসঙ্গী হিসেবে বেস্টটাই তোকে দিচ্ছে। এখন বুঝছিস না, কিন্তু পরে ঠিকই বুঝবে। আর আব্বুর কিন্তু তোকে নিয়ে বেশ আশাবাদী, সে অলওয়েজ। সো সে অসন্তুষ্ট হবে এমন কাজ করিস না বোন। রুয়াদ রেগে থাকলেও বোনের কথাগুলো কানে আসতেই শান্ত চোখে তাকালো বোনের দিকে। কেমন বুকটা দুমড়ে মুচড়ে উঠছে রুয়াতের। তার বোনটা কি এখনো অতীতটা ভুলতে পারেনি? এখনো কি মাঝরাতে উঠে কান্না করে? আলাদা রুম হওয়ায় এখন আর বোনের কান্নায় সঙ্গী হতে পারে না রুয়াদ। রজনীর গালে আলতো করে হাত রাখে রুয়াদ। রজনীর চোখ কেমন ছলছল করছে। রুয়াদ জড়িয়ে ধরল বোনকে। আমি বিয়েটা করব আপু, হ্যাঁ বিয়েটা করব। বাবার অমতে যাব না, তোমার সব কথা শুনবো আমি। রজনীর চোখ দিয়ে টুপ করে অশ্রু গড়িয়ে পড়ল। রুয়াদ দেখার আগে সেটা সন্তর্পণে মুছে ফেলল। মেয়েটা বড্ড ভালোবাসে রজনীকে। চোখে জলটুকু দেখলে তার চোখ দিয়েও গড়াবে অশ্রু। রজনী রুয়াতের থেকে নিজেকে ছাড়িয়ে হাসার চেষ্টা করে বলে, গোসল করে ফ্রেশ হয়ে আয়, দুপুরের খাবার খেতে হবে তো নাকি? রুয়াদ বোনের দিকে নিষ্পলক তাকিয়ে থেকে আলমারি থেকে ড্রেস নিয়ে ওয়াশরুমে চলে যায়। রজনী লম্বা শ্বাস ফেলে। চাইলেও কিছু অতীত একেবারে নিঃশেষ করে মুছে ফেলা যায় না স্মৃতি থেকে। অতঃপর বসা থেকে উঠে খাবার আনতে চলে যায়। বিকেলে ভার্সিটি থেকে বাসায় ফিরে সাফায়াত বসার ঘরে বসে গলা ছেড়ে এক গ্লাস ঠান্ডা পানি চায়। সাফায়াতের ছোট বোন সঞ্জিতা ঠান্ডা পানি এনে ভাইয়ের হাতে ধরিয়ে দেয়। সাফায়াত ভ্রু কোচকালো বোনকে পানি দিতে দেখে। নিত্যদিন তার মা দিয়ে থাকে। যেদিন সে বাসায় থাকে না সেদিন ছোট বোন দেয়। তার মানে তার মা বাসায় নেই? মা বাসায় নেই? সঞ্জিতা সোফায় বসতে বসতে বলে, না, আম্মু বের হয়েছে কোথায় গেছে? স্বর্ণের দোকানে গয়না আনতে। কিসের গয়না? ও মা, ভুলে গেলে? তোমার না সামনে বিয়ে, ভাইয়া ভাবির জন্য গয়না আনতে গেছে। সাফায়েত অর্ধেক পানি খেয়ে আর খেতে পারল না। বিয়ের ডেট ফিক্স হলো না, আর তার মা এমন একটা তোড়জোড় শুরু করেছে মনে হচ্ছে বিয়ে কালই হতে যাচ্ছে। সাদমান কোথায়? সাদমান ভাইয়াই তো আম্মুকে নিয়ে গেছে। হতছাড়াটা নিশ্চয়ই উস্কিয়েছে আমাকে। তার বলতে মনে হচ্ছে বিয়েটা তোমার না, ওর। আসুক আজ বাসায়, যেটিয়ে আমেরিকায় ফেরত পাঠাবো। সে চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে দাও ভাইয়া। সাদমান ভাই 1 বছরের আগে আর যাচ্ছে না আমেরিকা। খালাকে ফোন দিয়ে এইটাই বলেছে। সাফায়েত কিছু বলল না। কলিং বেল বাজতেই দরজার দিকে তাকালো। সঞ্জিতা বসা থেকে উঠে দরজা খুলে দিল। সাফায়েতের মা আর সাদমান এসেছে, হাতে তাদের শপিং ব্যাগ। শারমিন বেগম ভিতরে ঢুকে সোফায় গা এলিয়ে দেয়। যা গরম পড়েছে বাহিরে, ঘেমে নিয়ে একাকার। সাদমান শপিং ব্যাগটি টেবিলে রেখে সাফায়েতের দিকে তাকিয়ে পড়ে, ব্রো, তোমার বিয়ে অথচ খাটছি আমি। দেখো খালামণিকে নিয়ে ভাবির জন্য গহনা কিনে এনেছি, চোখ ফেরাতেই পারবে না। সাফায়েত বসা থেকে উঠে রুমের দিকে যেতে যেতে দাঁতে দাঁত চেপে বলে, রুমে আয় তুই।
তোর নায়ক এক্সক্লুসিভ ডিজাইনের গহনা তোকে পরিয়ে দেখব, তোর চোখ ফেরানো দুষ্কর হয় কিনা। সাদমান বুঝলো না তার ভাইয়ের কথার মানে। সানজিদার দিকে তাকিয়ে বলে, ব্রো এভাবে বললো কেন? আরে বাদ দাও ভাই এর কথা, আগে বক্স খুলে দেখাও ভাবির জন্য কেমন গহনা নিয়ে আসলা। দেখবি তুই? হ্যাঁ। সাদমান বক্সগুলো এক এক করে খুলে দেখালো সানজিদাকে। সানজিদা গহনাগুলো দেখলো, সত্যি অসম্ভব সুন্দর গহনার কারুকাজ। শারমিন বেগম বসা থেকে উঠে নিজের রুমে গেল। ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে ছেলের রুমে ঢুকে সাফায়াত নিজের রুমে ল্যাপটপে বসে কাজ করছিল। শারমিন বেগমকে সামনে দাঁড়ানো দেখে ল্যাপটপে মুখ রেখেই বলে, যা বলতে এসেছো বলে ফেলো। শারমিন বেগম ছেলের পাশে বসলো। কাল যাচ্ছি রুয়াদের বাসায় ডেট ফিক্সড করতে। ভার্সিটি থেকে তাড়াতাড়ি দুপুরে ফিরিস। ক্লাস শেষ হলেই ফিরে আসবো। বললাম আগে ফিরতে, আর বলছিস ক্লাস শেষ হলেই ফিরবি। আচ্ছা, চেষ্টা করব। রুয়াদ কি আজ ভার্সিটিতে এসেছিল? কথা হয়েছে তোদের? সাফায়াত ল্যাপটপটা বন্ধ করলো, তপ্ত শ্বাস ফেলে বলল, রাত ভার্সিটি এসেছিল কিনা জানি না, আজ ওদের ক্লাস ছিল না আমার। ফোন দিয়ে কথা বল একটু। ফোন দিয়ে কি কথা বলবো? আশ্চর্য, বিয়ে তোদের, আগে থেকেই কথা বলে কনফার্ম হয়ে নিবি না? নাম্বার নেই। আশ্চর্য, আমার কাছে চা নম্বর। সাফায়েত ফোন এগিয়ে দিল। শারমিন বেগম সাফায়েতের ফোনে রুয়াতের নম্বর সেভ করে দিল। তারপর ফোনটা সাফায়েতের হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। ঠিক সন্ধ্যাবেলা, আশেপাশে আধার নেমে এসেছে। রাস্তার পাশে থাকা কৃত্রিম আলোগুলো জ্বলে উঠেছে। রাস্তার ল্যাম্পপোস্টের আলোর দিকে নির্নিমেষ চেয়ে আছে দুজোড়া চোখ। বেলকনির চেয়ারে বসে আছে রজনী, রুয়াত। সামনের টেবিলে আছে স্ন্যাক্স। রুয়াত স্ন্যাক্স নিচ্ছে আর খাচ্ছে। দুজনের মুখে কোনো কথা নেই। নীরবতা ছেয়ে আছে পুরো বেলকনি জুড়ে। নীরবতার ছেদ হলো ফোনের আওয়াজে। রুয়াতের ফোন বেজে উঠেছে। রুয়াত ভ্রু কুচকালো। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো অচেনা নাম্বার। রুয়াত কেটে দিল। রুয়াতের ফোন কেটে দেওয়া থেকে রজনী বলে ওঠে, কেটে দিলি কেন ফোন? রুয়াত স্ন্যাক্স মুখে নিতে নিতে বলে, অচেনা নাম্বার, সেই জন্য। দরকারিও তো হতে পারে। দরকারি হলে আবার ফোন দিবে। এদিকে সাদমান কান থেকে ফোনটা নামালো। ভ্রু কুচকে সাফায়েতের দিকে তাকিয়ে আশ্চর্য হয়ে বলল, ব্রো ফোন কেটে দিল ভাবি। তাতে আমি কি করব? সাদমান সাফায়েতের দিকে এগিয়ে এসে বিছানায় বসে বলে, তুমি কি করবে মানে? তোমার ফোন ধরেনি বুঝতে পারছো? আমি কি প্রাইম মিনিস্টার যে আমার ফোন তার ধরতে হবে? প্রাইম মিনিস্টার না ঠিকই, তবে লাইভ মিনিস্টার তো তুমিই তার। আমার মনে হয় কি জানো? কি? ভাবি মনে হয় বুঝে ফেলেছে ফোনটা তুমি না, তার দেবর করেছে, সেই জন্য কেটে দিয়েছে। তাহলে আর প্লিজ বেলিহাজের মতো ফোন দিস না অন্যের বউকে। সাদমান সহসা বসা থেকে উঠে দাঁড়ালো। অসহায়ের সহিতে বলল, আজ একটা বউ নেই বলে এভাবে অপমান করলে ব্রো, একদিন আমারও বউ হবে দেখে নিও। আচ্ছা এখন যা, নিজের রুমে যা, আর আমাকে একটু ঘুমাতে দে। ভাবিকে ফোন দাও। দিবনি। আমার সামনেই দাও, দেখি ধরে কিনা তোমার ফোন। সাফায়েত কিছু একটা মনে করে ফোন দিল রুয়াতের নম্বরে। রুয়াত ফের একই নম্বর থেকে ফোন আসায় কিয়ৎক্ষণ তাকিয়ে রইল ফোনের দিকে। রজনী রুয়াতের বাহুতে ধাক্কা দিয়ে বলল, রিসিভ কর। রুয়াত ফোনটা রিসিভ করে হ্যালো বলল। সাদমান হতবাক হয়ে তাকিয়ে রইল সাফায়েতের দিকে। পিস পিস করে বলে উঠল, দিলে টান আছে দেখছি তোমাদের ব্রো। তুমি ফোন দিলে আর অমনি রিসিভ হলো। কথা বলো, আমি তাহলে আসছি। সাদমান রুম থেকে বেরিয়ে গেল। সাফায়েত ফোনটা নিয়ে বেলকনিতে চলে আসলো। বেলকনি রেলিংয়ে বা হাত দিয়ে বলে, হ্যালো। ওপাশ থেকে রুয়াত বলল, কে ভাই আপনি? নাম্বার তো চেনা লাগছে না আমার। সাফায়েত ভ্রু কুচকালো ভাই বলাতে। আমি তোমার ভাই নই, ইডিয়েট। তাহলে কে? হবু স্বামী। রুয়াত কান থেকে ফোনটা নামালো। মুখের সামনে ধরে নাম্বারটা আরেকবার দেখে নিল। আমার নাম্বার কই পেলেন? খুব কঠিন কাজ নয় নিশ্চয়ই তোমার ফোন নাম্বারটা পাওয়া। তা অবশ্য ঠিক। তা কোনো দরকারে ফোন দিয়েছেন? হ্যাঁ, তুমি তোমার বাবাকে বলেছো যে তুমি আমাকে বিয়ে করতে রাজি না সেটা? বলতে পারলে নিশ্চয়ই এতক্ষণে জেনে ফেলতেন বিয়েটা ভেঙে গেছে। বলতে পারোনি কেন, ইডিয়েট? আশ্চর্য, ইডিয়েট বলছেন কেন আমায়? আর আমার ঠেকানা কি বলার?
আপনি নিজেও তো বিয়েতে রাজি না। আপনি গিয়ে বলেন বিয়ে ভাঙার কথা। আপনার তো আবার স্টুডেন্ট বিয়ে করলে রেপুটেশন খারাপ হবে। তুমি নিজেও রাজি না? তাতে কি? সব মেয়েই তো বিয়ের আগে রাজি থাকে না, বিয়ের পর ঠিকই রাজি হয়ে যায়। আমার ব্যাপারটাও না হয় ধরে নিন সেম। আপত্তি নেই আমার বিয়েতে। আপনার আপনার থেকে থাকলে প্লিজ বিয়েটা ভেঙে দিয়েন। রাখছি এখন। রুয়াদ সাফায়াতের মুখের উপর ফোনটা কেটে দিল। রজনী হতবিহ্বল হয়ে তাকালো রুয়াতের দিকে। এভাবে মুখের উপর কেউ ফোন কেটে দেয়? আমি দিই। এত সাহস পেলি কি করে তুই? তুই না তাকে জমের মতো ভয় পাস? রুয়াদ চোখ ছোট ছোট করে তাকিয়ে 32 পাটি দাঁত বের করে হেসে বলে, ওটা সামনাসামনি আর ক্লাসেই। এমনি ফোনের ভিতর আমি তার 14 গোষ্ঠীও উদ্ধার করে দিতে পারবো। আমি ফোনের ভিতর বেশ অনেকটাই সাহসী ব্রেভ গার্ল। এদিকে সাফায়েত ফোনের দিকে শক্ত মুখ করে তাকিয়ে আছে। কত বড় সাহস তার মুখের উপর ফোন কেটে দেয়! তার সাথে কি সে প্রেমের আলাপ করার জন্য ফোন দিয়েছিল? না, সাফায়েত ইমতিয়াজ নোয়াজ এই মেয়েকে দেখে নেবে। ভার্সিটি, বাসা, রুমে, বাইরে সব জায়গায় অতিষ্ঠ করে ছাড়বে। সকালে কোনো রকম ব্রেকফাস্ট করে 9টার মধ্যে বাসা থেকে বের হয় রুয়াদ। বাসা থেকে বের হয়ে সোজা বাসে ওঠে। গন্তব্য তার ভার্সিটি। চারিদিকে গরমের তীব্র উষ্ণতা। এই তীব্র গরমে মানব জীবনের অবস্থা খুবই শোচনীয়। পাক্কা 30 মিনিট বাস থেকে ভার্সিটির সামনে আসতেই রুয়াদ গাড়ি থেকে নেমে পড়ে। ব্যাগ থেকে ছাতা বের করে সেটা ফুটিয়ে হাঁটা ধরল। 5 মিনিট হেঁটে গেলে সামনে ভার্সিটি। এই 5 মিনিট রাস্তা হেঁটে যেতেই রুয়াতের গলা শুকিয়ে আসে। ব্যাগ থেকে ওয়াটার বোতল বের করে গলাটাকে ভিজিয়ে নেয়। বাসা থেকে বের হওয়ার আগে স্বামীরা শিকদার বলে দিয়েছে মেয়েকে তাড়াতাড়ি বাসায় ফিরতে, কারণ আজ সাফায়াত ও তার মা আসবে বিয়ের ডেট ফিক্স করতে। রুয়াত বাধ্য মেয়ের মতো বলে দিয়েছে তাড়াতাড়ি ফিরবে। ভার্সিটি এসেই রুয়াত নিজের ক্লাসে চলে যায়। আজ 3rd পিরিয়ডে সাফায়াতের ক্লাস আছে রুয়াতদের। সাফায়েত নিজের ডিপার্টমেন্টের অফিস কক্ষে বসে আছে। সবেই একটা ক্লাস নিয়ে এসেছে। এই 2nd পিরিয়ডে তার কোনো ক্লাস নেই, সেজন্য কক্ষে বসে রেস্ট নিচ্ছে। সাফায়েত বাসা থেকে বের হওয়ার আগে তার মাকে বলে এসেছে সে ভার্সিটি থেকে সোজা রুয়াদদের বাসায় যাবে। তারা যেন তার জন্য অপেক্ষা না করে। 3rd ক্লাসের বেল বাজতেই সাফায়েত বসা থেকে উঠে দাঁড়িয়ে 216 নম্বর শ্রেণীকক্ষের দিকে হাঁটা ধরে। রুয়াত আজ বসেছে একেবারে লাস্ট বেঞ্চে, যাতে সাফায়েতের নজরে না পড়ে সেজন্য। সাফায়েত ক্লাসে ঢুকেই সর্বপ্রথম রুয়াতকে খুঁজতে থাকে। ফার্স্ট বেঞ্চ থেকে খোঁজা শুরু করে আর লাস্ট বেঞ্চে গিয়ে চোখ থেমে যায়। রুয়াত লাস্ট বেঞ্চের একেবারে শেষ প্রান্তে বসেছে। বারবার হাত দিয়ে মুখ ঢাকার বৃথা চেষ্টা করছে। সাফায়েত ঠোঁট কামড়ে ধরল। তারপর হোয়াইট বোর্ডের সামনে গিয়ে মার্কার দিয়ে অঙ্ক তুলতে শুরু করলো। সাফায়েত আজ লেনদেন চ্যাপ্টারের সমীকরণের উপর প্রভাব দেখানোর অঙ্ক করছে। অঙ্কটার জন্য ছক বোর্ডে এঁকে পিছনে ফিরে সামনের টেবিলের উপর বইয়ের দিকে তাকিয়ে বলে, পণ্য ক্রয়ের জন্য ফরমাইশ পাওয়া গেল। এটা কি এসকে আসবে? মিস রুয়াদ, আপনি বলুন। রুয়াদ হকচকিয়ে গেল। আশেপাশে তাকিয়ে সাফায়েতের দিকে তাকালো। সাফায়েত রুয়াদকে এখনো দাঁড়াতে না দেখে গম্ভীর কণ্ঠে বলল, মিস রুয়াদ, এদিক ওদিক না তাকিয়ে দাঁড়িয়ে বলুন। রুয়াদ দাঁড়ালো। কলমের মাথা দিয়ে বেঞ্চে দাগাতে দাগাতে বলে, এই তো স্যার, কোনো লেনদেনই না। তাহলে এখানে আসবো কেন? লেনদেন না কেন? কারণ স্যার, আমরা লেনদেন তাকেই বলতে পারি যখন সেটাকে টাকায় পরিমাপ করা যায়। এখানে ফরমায়েশ পেয়েছে কিন্তু টাকা পাওয়া যায়নি, তো সেই জন্য এটা লেনদেন নয়। সিট ডাউন। রুয়াদ হাঁপ ছেড়ে বসলো। সাফায়েত বোর্ডে অঙ্ক করালো। অর্ধেক করেই আবার পেছন ফিরে স্টুডেন্টদের উদ্দেশ্যে বলে, এতটুকু সবাই বুঝেছেন? সবাই মাথা ঝাঁকালো। সাফায়েত বাকি অর্ধেকটা খাতায় করতে বলল সবাইকে। রুয়াদ ব্যাগ থেকে খাতা বের করে পুরো অঙ্কটা করে নিল। সাফায়েত মাঝখান দিয়ে এপাশ ওপাশ করে হেঁটে হেঁটে দেখছে। রুয়াদ দাঁড়িয়ে খাতাটা বাড়িয়ে দিয়ে বলে, স্যার, অঙ্কটা? সাফায়েত রুয়াতের খাতায় থাকা অঙ্কটায় চোখ বুলালো। ঠিকই আছে, তবে হাতে নিয়ে দেখল না। হেঁটে নিজের জায়গায় চলে গেল। রুয়াত হতভম্ব হয়ে দাঁড়িয়ে সাফায়েতের দিকে তাকিয়ে রইল। আর কয়েকজন স্টুডেন্ট সাফায়েতকে অঙ্কটা দেখানোর জন্য খাতা বাড়িয়ে দিল। সাফায়েত 3 থেকে 4 জনের খাতা দেখল।
তারপর পিছন ফিরে হোয়াইট বোর্ড ডাস্টার দিয়ে পরিষ্কার করে নিবে। এমন সময় ছাত্রলীগের কয়েকটা ছেলে দরজার সামনে দাঁড়িয়ে বলে, স্যার আসতে পারি? সাফায়েত ঘাড় বেঁকিয়ে তাকালো। কে চাই? ছাত্রলীগের মধ্যে থাকা নিহাল নামের ছেলেটা শার্টের কলার পিছন ঠেলে বলল, স্যার মিছিলে নামতে হবে, তাই ছেলেগুলোকে চাই। আপনি ছেলেগুলোকে ছেড়ে দিন। সাফায়েত হাত ঘড়িটায় সময় দেখল, এখনো 10 মিনিট বাকি আছে। 10 মিনিটস পর ছেড়ে দিচ্ছে, এখন আসতে পারো। স্যার লাগবে এখনই। 10 মিনিটস পর ওদের কি দিয়ে কি করব? ভাইস প্রিন্সিপালের হুকুম আছে ওদের ছেড়ে দেওয়ার জন্য, সো কুইকলি ছেড়ে দিন। আর অন্যান্য ক্লাসের টিচাররা ছেড়ে দিয়েছে স্টুডেন্ট, আপনি কেন ছাড়ছেন না? সাফায়েত এগিয়ে আসলো, ছেলেগুলোর দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল, আমি কি বলেছি কথাটা কানে যায়নি তোমার? আমার ক্লাস শেষ হবে, আমি ক্লাস থেকে বের হব, তারপর নিয়ে যাব। আর অন্যান্য টিচারের সাথে মোটেও আমার কম্পেয়ার করবে না। তারা ছেড়ে দিয়েছে, বাট আমি ছাড়ব না। এখন এসো। ছেলেগুলো চলে গেল। দলনেতা রোহানের কাছে গিয়ে বলল, সাফায়েত নামের টিচারটা ছেলেদের ছাড়ছে না। রোহান ভ্রু কুচকালো। প্রায় এই শিক্ষকের নাম শুনেছে সে, কিন্তু সামনাসামনি এখনও দেখেনি। ক্লাস হয়তো বছরে করে 2-1টা, না দেখাটাই স্বাভাবিক। রোহান মাঠ থেকে ক্লাসের দিকে গেল, যেখানে সাফায়েত আছে। আসসালামু আলাইকুম স্যার, শুনলাম আপনি ছেলেদের ছাড়তে রাজি হচ্ছেন না। সাফায়েত সেই ছাত্রদের সাথে অচেনা এক ছেলেকে দেখে বলে, ক্লাসের টাইম শেষ হোক, চলে যাবে। ছেড়ে দিন ওদের, ওরা ক্লাস না করলে ওরা এক্সামে পাস, তাই খুব একটা ক্ষতি হবে না 10-5 মিনিট আগে ছাড়লে। নিহাল নামের ছেলেটা বলে উঠল। নেহাল, এই তোরা হা করে বসে আছোস কেন? ওর তাড়াতাড়ি আয়। চকিতে ফিরে তাকালো সাফায়েত, তারপর ক্লাসের ছাত্রদের দিকে তাকিয়ে বলে, আমার অনুমতি ব্যতীত একটা ছেলে জাস্ট রুম থেকে বের হয়ে দেখো, ট্রাস্ট মি, আজকের পর থেকে আমার ক্লাস তাদের জন্য নিষিদ্ধ হয়ে যাবে। আর এই ছেলে, নাম কি তোমার? রোহান অতি বিরক্তের সহিত বলল, রোহান ভাইস প্রিন্সিপালের ভাগ্নে। নাম জানতে চেয়েছি, তুমি কার কি লাগো সেটা না। কোন বর্ষের স্টুডেন্ট? 3য় বর্ষের। কোন সেকশন? খ সেকশনের। হুদাই এত ক্যাচাল করছেন আপনি, ছেড়ে দিন ওদের, চলে যাই। ক্লাসের বেল বেজে উঠল। সাফায়েত কিছু বলতে চেয়েও আর কিছু বলল না। বেল বেজে গেছে, এবার অন্তত নিতে দিন। সাফায়েত হুম বলে চলে আসলো। রোহান বিরক্ত নিয়ে সাফায়েতের যাওয়া দেখল। রুয়াত পিছন থেকে সব দেখল, বিরক্ত নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, দেখেন, মিছিল করবেন ভালো কথা, আমাদের বেহুদা ভার্সিটিতে আটকে রাখবেন না। আপনাদের এই মিছিলের চক্করে আমাদের শুধু শুধু ভার্সিটি আটকে থাকতে হচ্ছে। দারোয়ানকে বলে দিবেন, যারা থাকতে চায় না তাদের যেন যেতে দেয়। রোহান চকিতে ঘুরল রুয়াতের কণ্ঠ শুনে। ফর্সা চেহারার অধিকারী, গোলগাল চেহারা, গোলাপি ঠোঁট, অসম্ভব এক সুন্দরী। ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, নাম কি তোমার? রুয়াত ব্যাগ কাঁধে নিয়ে বলল, নাম দিয়ে কাজ কি? যেটা বলছি সেটা যেন মনে থাকে। আদেশ করছো রোহানকে নাকি হুকুম? যা মনে করেন সেটাই। এই রোহানকে কেউ আদেশ হুকুম করে না, উল্টো সে সবাইকে আদেশ হুকুম করে। জানতে চেয়েছি আমি। নিহাল তাড়া দিল। রোহান ক্লাস থেকে বের হবার আগে রুয়াতকে আরেক নজর দেখে নিয়ে বের হলো। রুয়াতের আর 2টো ক্লাস বাকি আছে। ক্লাস 2টো শেষ করে মাঠে এসে দাঁড়ায়। মাঠে সব ছাত্রলীগের ছেলে ফেরে। নিহাল ছেলেগুলোকে বুঝিয়ে দিচ্ছে কি করতে হবে পৌরসভায় গিয়ে। রোহান পায়ের উপর পা তুলে বসে আছে চেয়ারে। ভার্সিটির সামনে ও পিছনের গেটে 2 দারোয়ান বসে আছে। কোনো স্টুডেন্ট বের হতে পারবে না। এদিকে 2টো বেজে আসলো বলে 3টার আগেই বাসায় পৌঁছাতে হবে রুয়াতের। রুয়াত এগিয়ে গেল সামনের গেটে থাকা দারোয়ানের দিকে। মামা, আমায় যেতে দিন না, আমার বাসায় আজ মেহমান আসবে, তাড়াতাড়ি যেতে বলেছে আমায়। দারোয়ান মানা করে দিল, সে যেতে দিবে না। অফিস থেকে বলে দিয়েছে কাউকে যেতে না দিতে। বিশেষ করে রোহান নামের ছেলেটা বলে দিয়েছে বিশেষ হুঁশিয়ারি দিয়ে। রুয়াত দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগে ফুঁসতে লাগলো। ছাতার এক ন্যাশনাল ভার্সিটিতে ভর্তি হয়েছে, একটু কিছু হলেই সামনের পিছনে সব গেট আটকে দেয়। সাফায়েত হাত ঘড়িটায় সময় দেখতে দেখতে গেটের দিকে এগিয়ে আসছিল। শারমিন বেগম রুয়াতদের বাসায় পৌঁছে গেছে। সাফায়েতকে বলেছে সে যেন ফেরার পথে রুয়াতকে নিয়ে আসে। সাফায়েত রুয়াতকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে বলে, দাঁড়িয়ে আছেন যে, বাসায় যাবেন না? আম্মু আপনাকে নিয়ে যেতে বলেছে, চলুন। রুয়াত বাসায় ফিরতে ভেবেই খুশিতে আত্মহারা হলো। তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। হ্যাঁ চলুন। এ মামা, গেট আটকান কেন? আমি যাব, খুলুন। সাফায়েত পেছন ফিরল, গেটে কড়া নাড়ল। দারোয়ান গেট খুলল।
ওনাকে আসতে দিন। দারোয়ান মেকি হেসে বলল, স্টুডেন্টদের যাইতে দিতে মানা করেছে স্যার। ওনারে আমি কেমনে যাইতে দিই? ওনার দেহাদেহি তো সকলে যাইতে চাইবো। শুধু শুধু কেন ওদের আটকে রাখেন এভাবে? ওনাকে আসতে দিন। ওনার বাসায় আজ অনুষ্ঠান আছে। আপনাদের এই মিছিল টিছিলের জন্য নিশ্চয়ই সেটার বাসার প্রোগ্রাম মিস দেবে না। দারোয়ান রুয়াদকে যেতে দিল। রুয়াদ গেট থেকে বের হয়ে প্রাণ খুলে নিঃশ্বাস নেয়। ধন্যবাদ স্যার। সাফায়েত রিক্সা ডাক দিল। রিক্সা আসতেই রুয়াদকে ইশারা করলো উঠে বসতে। রুয়াদ উঠে বসলো। সাফায়েত নিজেও এবার রুয়াতের পাশে বসলো। রুয়াদ চেপে গেল সাইডে। সাফায়েত দৃষ্টি আঁকাবাঁকা উঁচু নিচু রাস্তার দিকে রেখে বলে, উঁচু নিচু রাস্তা, বেশি সরে বসলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। রুয়াদ হেসে বলে, না না, পড়বো না। কথাটা শেষ করতে না করতেই রিক্সার ঝাঁকুনিতে সামনের দিকে ঝুঁকে পড়ে যেতে নিলে সাফায়েত ধরে ফেলে। রুয়াদ লজ্জা পেল। এখনই তো পড়ে যেতে। রুয়াদ জড়সড় হয়ে বসল। লোকটা এক সময় তুমি আবার আরেক সময় আপনি করে বলে। মাথার স্ক্রু ঢিলা নাকি? এইদিকে রুহানের কানে খবর পৌঁছে গেছে রুয়াত নামের মেয়েটা চলে গেছে বাসায়। রুয়াতের ক্লাসের ছেলেগুলোর থেকে রুয়াতের নামটা জেনেছে রুহান। যখন শুনল ওই সাফায়েত নামের টিচারের রুয়াতকে নিয়ে গেছে, তখন রাগে কিরমির করে উঠল। কিসের বালের মিছিল? ইচ্ছে করলো মিছিলে আগুন ধরিয়ে দিতে। রুয়াতকে কেন ওই টিচার নিয়ে যাবে? 2-4টা বকা দিল রুহান সাফায়েতকে মনে মনে। রুয়াত আর সাফায়েত দুজনে একসাথে শিকদার বাড়িতে আসে। ড্রয়িং রুমে বসেছিল শামিমা বেগম আর সঞ্জিদা। সাফায়েত গিয়ে বসলো মায়ের পাশে। সাদমান আসেনি? শারমিন বেগম জবাব দিল, না, কই যেন গেছে উড়নচন্ডী বাদরটা। রজনী রুমে বসে অপেক্ষা করছিল রুয়াতের জন্য। রুয়াতকে রুমে আসতে দেখে হাতে থাকা সালোয়ার কামিজটা রুয়াতের হাতে ধরিয়ে দিয়ে বলে একেবারে গোসল সেরে জামাটা পরতে। রুয়াত বিছানায় গা এড়িয়ে দিল। শরীর তার ভীষণ ক্লান্ত। রজনী রুয়াতকে টেনে উঠালো, ঠেলে ওয়াশরুমে ঢুকালো। মিনিট 20 পর রুয়াত বের হয়। রজনী রুয়াতের চুলগুলো হেয়ার ড্রায়ারে শুকিয়ে মুখে হালকা পাউডার লাগিয়ে দেয়। তারপর মায়ের ফোন দিয়ে বলে রুয়াতকে নিয়ে যেতে। রুয়াত বোনের দিকে তাকিয়ে বলে, তুমি যাবে না আমার সাথে? না। আশ্চর্য, যাবে না কেন? কেন যাব না? এটা খুব ভালো করে জানিস। জোর করবি না একদম। আমি চাই না আজকের মতো আনন্দের একটা দিনে অশান্তি হোক। রুয়াত কিছু বলতো, কিন্তু সামিরা শিকদার চলে আসায় আর কিছু বলল না। সামিরা শিকদার মেয়েকে নিয়ে চলে গেল। শারমিন বেগম আর সাফায়াতের সাথে কথা বলছে কবির শিকদার। রুয়াতকে শারমিন বেগমের সামনে বসানো হয়। শারমিন শিকদার ব্যাগ থেকে আংটি বের করে সাফায়েতের হাতে ধরিয়ে দিয়ে বলে পরিয়ে দিতে রুয়াতের হাতে। সাফায়েত আংটিটা নিয়ে হাত বাড়ায় রুয়াতের হাতটা হাতে নেওয়ার জন্য। রুয়াত বাড়িয়ে দেয়। সাফায়েত রুয়াতের হাত ধরে অনামিকা আঙ্গুলে আংটিটা পরিয়ে দেয়। কেমন একটা অদ্ভুত শিহরণ বয়ে গেল মেরুদণ্ড বেয়ে। সাফায়েত হাতটা ছাড়তেই রুয়াত তড়িৎ গতিতে হাতটা সরিয়ে নিয়ে আসে। কবির শিকদার আর শারমিন বেগম আলোচনা করে 1 সপ্তাহ পরই বিয়ের ডেট ফিক্স করলো। আজ বৃহস্পতিবার, আগামী শুক্রবারের পরের শুক্রবার বিয়ে। খুব ঘরোয়াভাবেই বিয়েটা হবে। রজনী দরজার আড়াল থেকে বোনের বিয়ের ডেট ফিক্স হওয়ার কথা শুনে খুশি হলো। তার নিজের জীবনে শুকরা ধরা না দিক, কিন্তু বোনের জীবনে যেন পৃথিবীর সমস্ত শুকরা এসে ধরা দেয়। রাতের আকাশ বরাবরই আমাদের মনে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি করে। আমি সেই সব আকাশের কথা বলছি যেখানে রাতভর তারারা খেলা করে, জানান দেয় তাদের উপস্থিতি। ঔজ্জ্বল্য দিয়ে ভরে তোলে আমাদের হৃদয়। এক রাত সৌন্দর্য নিয়ে হাজির হয় রাতের আকাশ আমাদের চোখে। আমরা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকি, বোঝার চেষ্টা করি সৌন্দর্যের গঠনটা। অতঃপর উদাস মনে ঘুরে বেড়াই তারা থেকে তারাতে। ছাদের ঠিক এক প্রান্তে উদাস ভঙ্গিতে আকাশের পানে তাকিয়ে আছে রজনী। জীবনের সাথে ঘটে যাওয়া না বেলা অঙ্কগুলো পুনরায় মিলাতে চাচ্ছে, কিন্তু না, এই অঙ্কগুলো মিলতে দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করতেই টুপ করে চোখের কার্নিশ পেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা অশ্রু। রাত এখন 1:45 বাজে। সবাই ঘুমে বিভোর, অথচ রজনীর চোখে ঘুম নেই। 2 বছর হতে চলল
সে কবে শান্তির ঘুম দিয়েছিল মনে পড়ছে না। রজনী সন্তর্পণে চোখের অশ্রুটুকু মুছে নিল। এবার রুমে ফেরা উচিত। ঘুমের মেডিসিন খেয়ে ঘুমানোর প্রস্তুতি নিতে হবে তো। ঘরে যাওয়ার জন্য পিছন ফিরতেই রজনী দেখে রুয়াদ ঠিক তার সামনেই নির্নিমেষ চেয়ে আছে তার দিকে। রজনী চমকালো না, মৃদু হেসে বলল, কখন এসেছিস? বুঝতেই পারিনি। রুয়াদ কয়েক কদম এগিয়ে আসলো রজনীর দিকে, শাসনের সুরে বলল, তোমাকে আমি কি বলেছিলাম আপা? বলেছিলাম না রাতে ছাদে আসতে না? এখন কয়টা বাজে জানো তুমি? রুয়াতের শাসন দেখে রজনীর হাসি পেল, কিন্তু ভেতরেই দমে রাখলো হাসিটা। একটার মতো বাজে মনে হয়, ঘুম আসছিল না, সেই জন্য একটু তারাদের সাথে গল্প করতে এসেছে। ঘুম কেন আসবে না? আবার মনে করছো এসব, তাই না? রজনী হাসলো, কিন্তু এই হাসির রেখায় আনন্দ নেই, আছে এক রাস চাপা তিক্ততা। রজনী রুয়াতের পাশ কাটিয়ে ছাদ থেকে নেমে যেতে যেতে বলে, রুমে গিয়ে ঘুমাও, আমাকে নিয়ে অযথা চিন্তা করো না তো। রজনী চলে গেল। রুয়া ততক্ষণ তাকিয়ে রইল রজনীর পানে, যতক্ষণ রজনীকে দেখা যায়। সাফায়েতরা সন্ধ্যা নামার পরপরই চলে গিয়েছে শিকদার বাড়ি থেকে। রুয়াত রাতের খাবার খেয়ে ঘুমিয়েছিল না। রুমের দরজা খোলা রেখেই লাইট বন্ধ করে বিছানায় আশ্রয়া হয়েছিল। যেহেতু ছাদে যেতে হলে রুয়াতের রুম ক্রস করে যেতে হয়। রজনী ছাদে যাওয়ার সময়ই রুয়াত দেখতে পেয়েছিল তার বোন ছাদে যাচ্ছে। সেই জন্য শোয়া থেকে উঠে সেও ছুটে আসে বোনের পিছনে ছাদে। রুয়াত দীর্ঘশ্বাস ফেলল, আকাশে থাকা তারাগুলোর দিকে তাকিয়ে বলল, পৃথিবী তুমি নিষ্ঠুর, এতটা নিষ্ঠুর কি করে হলে আমার আপার ক্ষেত্রে? সব ভালো মনের মানুষদেরই কেন তুমি এমন এক আকাশ সম কষ্ট দাও? আমার আপার কষ্ট যে আমার সহ্য হয় না। যদি ক্ষমতা থাকতো আমার, ট্রাস্ট মি, আপার জীবনের সব দুঃখ, সব তিক্ততা, গ্লানি চিরতরে মুছে ফেলে পৃথিবীর সমগ্র সুখ আনন্দ একটা র্যাপিং পেপারে মুড়ে নিয়ে আপার সামনে মেলে ধরতাম আমি। আপার ধারে কাছে যেন কোনো দুঃখকে আসতে দিতাম না আমি। পৃথিবী তুমি বড্ড বোকা, মানুষ চিনতে পারো না। অসৎ খারাপ লোকগুলোকে কি সুখেই না রাখো তুমি, আর সৎ ভালো মানুষদের অসুখে। তোমারও বিচার হওয়া উচিত ভুল মানুষকে সুখ দেওয়ার জন্য। রুয়াত পৃথিবীর উপর এক রাশ বাজে অনুভূতি নিয়ে ছাদ থেকে নেমে গেল। সাফায়েত আর সাদমান দাঁড়িয়ে আছে বেলকনিতে। সাফায়েতের দৃষ্টি রাস্তায় জ্বলতে থাকা ল্যাম্পপোস্টের আলোতে। সাদমানের হাতে কফির মগ। সাদমান গরম ধোয়া ওঠা কফিতে চুমুক দিয়ে বলে, ব্রো, সামনে বিয়ে তোমার, আবার কবে তোমার সাথে এভাবে রাত জেগে রাতের আকাশের মুগ্ধতা দেখবো জানা নেই। সাফাত ঘাড় মেকিয়ে তাকালো সাদমানের দিকে। এমনভাবে ছেলেটা বলছে মনে হয় সে সারাদিন বউ নিয়েই পড়ে থাকবে। হঠাৎ এ কথা বলছিস কেন? কোন কথা? এই যে রাত জাগতে পারবি না। ঠিকই তো বললাম। ভেবে দেখো, তোমার বিয়ে হয়ে গেলে কি আর তুমি বউ রেখে আমার সাথে রাত জাগবে? তখন তাড়াতাড়ি দরজা আটকে ঘুমিয়ে পড়বে, ডেকেও পাওয়া যাবে না তোমায়। সাফায়েত কান টেনে ধরল সাদমানের। হতচ্ছাড়া, তুই সব জানতা নাকি? আমি পুরুষ, সেই জন্যই জানি। তার মানে তুই সেটা করবি? বিয়ে করে বউকে রেখে ঘর থেকেও তো মনে হয় বের হবি না, ডেকে টেনেও বের করা যাবে না। সাদমান হাই তুলতে তুলতে বলে, হতেও পারে, কারণ আমি বউ পাগল পুরুষ হব, বইয়ের আঁচল ধরে ঘুরে বেড়াবো। তা আছে নাকি কেউ? সাদমান এক রাশ আফসোসের সহিত বলে, তোমার এই হ্যান্ডসাম ভাইটা এখনো সিঙ্গেল, বললে বিশ্বাস করবে? না করার কি আছে? তুই কি হ্যান্ডসাম নাকি? সাদমান চুলগুলো পিছনে ঠেলে দিয়ে শার্টের কলার ঠিক করে অবাক হয়ে বলে, আমাকে তোমার হ্যান্ডসাম মনে হয় না। কই না। তোমার চোখে সমস্যা আছে ভাই, ডক্টর দেখাও। অকালে ছাত্রছাত্রীদের পড়িয়ে চোখের মাথা খেয়ে ফেলেছ। সত্যি সিঙ্গেল তুই? হ্যাঁ ভাই। প্রেম করার মতো কি মেয়ে তোর কপালে জোটেনি? জুটবে না কেন? আমাকে দেখে মেয়েরা ফিদা হয়ে যায়। তার নমুনা দেখলাম, সেজন্য সিঙ্গেল। ব্যাপারটা সেটা না। তাহলে কি? আসলে মনের মতো মেয়ে পায়নি তো তোমার ভাই এখনো। কেমন মেয়ে চাই তোর? সাদমান আকাশের দিকে তাকালো, ইয়া বড় থালার মতো চাঁদের দিকে তাকিয়ে বলল, মেয়েটা হবে শান্তশিষ্ট, নম্র, ভদ্র, মুখোশে জুড়ে থাকবে অজস্র মায়া। তাকে প্রথম দেখেই কিছু একটা ফিল হবে মনে গহীন থেকে। সে একপাশে থাকলে অদ্ভুত এক অনুভূতি হবে, ভালো লাগা কাজ করবে। আর তার সাথে প্রথম দেখাই আকাশ পাতাল এক করে বৃষ্টি নামবে। সাফায়েত সাদমানের মাথায়
টোকা মারল। রুমে যেতে যেতে বলল, জীবনটা কোনো রূপকথার গল্প না যে সব কল্পনার মতো হবে। তা অবশ্য ঠিক, কিন্তু কল্পনা করতে ক্ষতি কি? হয়তো আমার চাওয়ার মতোই সব হবে। দোয়া করি মনের মানুষের সাথে তোর সাক্ষাৎ খুব শীঘ্রই হোক। আমিন। সাফায়েত হেসে উঠল। সাদমান আজ আর নিজের রুমে গেল না, সাফায়েতের সাথে ঘুমিয়ে পড়ল। রজনী রুমে এসে ডয়ার থেকে ঘুমের মেডিসিনের পাতা থেকে একটা ট্যাবলেট বের করে খেয়ে নেয়। রুমের লাইট বন্ধ করে বালিশে মাথা দিয়ে আরেক বালিশে কানে চেপে ধরল ঘুমানোর চেষ্টা করে। রুমের লাইট বন্ধ করে বালিশে মাথা দিয়ে আরেক বালিশে কান চেপে ধরে ঘুমানোর চেষ্টা করে। মিনিট কয়েক চেষ্টা করার পর ঘুমেরা এসে হানা দেয় চোখে। রজনী তলিয়ে যায় ঘুমে। পুরো গগনে সূর্য এরই মধ্যে কোমলতার স্নিগ্ধতা ছেড়ে কর্কশ উষ্ণ হতে শুরু করেছে। নরমের আবহ শেষ করে গরমের ফুৎকার ছাড়ছে। সকাল 9টা বাজে। রোদের তীব্রতা দেখে মনে হচ্ছে এই জন্য এক দুপুর। ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছে কবির শিকদার, সোফায় বসে আছে রুয়াত, রজনী রুমে। কবির শিকদার বাসায় থাকাকালীন খুব প্রয়োজন না হলে রুম থেকে বের হয় না রজনী। এতে কবির শিকদারের তেমন কিছু যায় আসে বলে মনে হয় না। হলে নিশ্চয়ই বড় মেয়েকে রেখে এভাবে খাবার খেতে পারতেন না। খাবার খাবার আগে রুয়াতকে যেভাবে ডাক দেয় সেভাবে নিশ্চয়ই রজনীকেও ডাক দিত। এটা নিয়ে ভীষণ মন খারাপ রুয়াতের। রুয়াত বোনকে ছাড়া খায় না। কবির শিকদার খাওয়ার জন্য ডাকলে রুয়াত এটা ওটা বলে খাবার বিষয়টাকে ঘুরিয়ে দেয়। কবির শিকদার খাবার খেয়ে হাত মুছে অফিসের ব্যাগ কাঁধে নিয়ে রুয়াতের কপালে চুমু খেয়ে বলে, আসছি, আর বিকালে রেডি থেকো, সাপে আর নিয়ে আসবে তোমায়। রুয়াত চট করে বলে ওঠে। কেন? পরক্ষণে জিভায় কামড় দিয়ে বলে, আচ্ছা। কবির শিকদার এদিক ওদিক কিছুক্ষণ তাকিয়ে চলে যায় নিজ কাজে। রুয়াত প্রতিদিন ভার্সিটি যায় না, সপ্তাহে 3 দিন যায়। একদিন পর পর রুয়াত বসা থেকে উঠে বোনের রুমে চলে যায়। রজনী তখন বিছানায় পা তুলে বসে আছে। রুয়াত রুমে ঢুকতে রজনী বলে ওঠে, আব্বু চলে গেছে? রুয়াত উপর নিচ মাথা নাড়ায়। চলো এখন খেতে, খিদে পেয়েছে নিশ্চয়ই এতক্ষণে। রজনী বসা থেকে উঠে রুয়াতের সাথে চলে গেল খেতে। স্বামীরা শিকদার 2 মেয়েকে খাবার বেড়ে দিয়ে নিজেও তাদের সাথে খেয়ে নিল। বিকেল তখন বাজে আনুমানিক 4টা 15। আকাশের অবস্থা তেমন একটা সুবিধার না, কেমন মেঘলা মেঘলা করছে। রুয়াত ম্যাজেন্টা কালারের কুর্তি পরে বিছানায় বসে আছে। সামনেই দাঁড়িয়ে আছে রজনী আর স্বামীরা শিকদার। রুয়াত রজনীকে ছাড়া যাবে না। এদিকে রজনী রুয়াতকে বারবার বুঝাচ্ছে সে যাবে না। বাবার কানে গেলে নিশ্চয়ই ঝামেলা হবে। তার থেকে বড় কথা, ছোট বোন আর বোনের হবু স্বামীর মধ্যে সে গিয়ে কি করবে? কিন্তু রুয়াত শুনছে না। তার বোন কতটা দিন হলো বাড়ির বাইরে যায় না, আর যখন সুযোগ পেয়েছে সেই নিয়ে যাবে তার বোনকে। স্বামীরা শিকদার রজনীর দিকে তাকিয়ে বলল, রুয়াতের সাথে যা, তোর বাবার কানে যাবে না। অনেক দিন হলো বাইরে যাস না, আজ ঘুরে আয়। রজনী বিরোধিতা করলো। না মা, আমি যাব না। ওদের মধ্যে আমি কি করব? এই যে রুমেই থাকি। দেখছিস তো, তুই না গেলে ও যাবে না। সাফায়াত চলে এলো বলে রজনী রয়াতের দিকে তাকালো, আর রয়াত হাত জোর করে বলল, প্লিজ আপা, রাজি হয়ে যা। অবশেষে রজনী রাজি হলো। রুয়াত খুশিতে জড়িয়ে ধরল বোনকে। তারপর আলমারি থেকে মিষ্টি কালারের সালোয়ার কামিজ এনে বলে চটপট রেডি হতে। রজনীর সালোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে গিয়ে পাল্টে আসে। তারপর চুলগুলোকে হাত খোপা করে বলে, চল। রুয়াত তাকালো বোনের দিকে। মুখে কোনো প্রসাধনী নেই, চোখে কোনো কাজল নেই, ঠোঁটে কোনো লিপস্টিক নেই, মুখ জুড়ে শুভ্রতরা ছেয়ে আছে। রুয়াত চুমু খেলো বোনের গালে। আমার আপাই বেস্ট। রজনী রুয়াতের মাথায় চুমু খেলো। চল এবার। রুয়াত মাথা নাড়িয়ে রজনীর হাত ধরে বেরিয়ে নিচে আসলো। তারপর সাফায়েতের নম্বরে কল লাগালো। সাফাত সবেই ভার্সিটি থেকে বের হয়েছে। রুয়াতের ফোন কল পেয়ে ফোনটা রিসিভ করে বলে, ভার্সিটি কেবল শেষ হলো, ওয়েট করুন, আমি আসছি। কেটে দিল সাফায়েত ফোন। পার্কিং থেকে গাড়িটা নিয়ে রুয়াতদের বাসার দিকে চলে গেল। রুয়াত আর রজনী বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সাফায়েত চলে আসলো মিনিট 20 মধ্যে। গাড়ির জানালা দিয়ে দেখলো রুয়াতের পাশে রুয়াতের মা ব্যথিত আরেকটা মেয়ে দাঁড়িয়ে আছে। সাফায়েত গাড়ি থেকে বের হয়ে সালাম দিল সামিরা শিকদারকে। সামিরা শিকদার বলল,
সাবধানে যাবে। সাফায়াত মেয়ে দুটোকে নিয়ে আবার সাবধানে দিয়ে যাবে। সাফায়াত বুঝলো এটা তাহলে তার সেই বড় মেয়ে যার সম্বন্ধে কিছু কথা সে শুনেছে। চিন্তা করবেন না আন্টি, যেভাবে নিয়ে যাচ্ছি সেভাবেই দিয়ে যাব। সামিরা শিকদার মুচকি এসে দু মেয়েকে ইশারা করলো গাড়িতে গিয়ে বসতে। রুয়াত রজনীর হাত ধরেই পেছনের সিটে বসলো। রজনী রুয়াতকে বলল সামনে গিয়ে বসতে, কিন্তু রুয়াত শুনল না। সাফায়েত ভ্রু কুচকাল রুয়াতকে পিছনে বসতে দেখে। বলতেও পারছে না সামনে এসে বসতে। সামনে কেউ না বসলে তাকে ড্রাইভার মনে হবে। সাফায়েত গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিতেই ফোন বেজে ওঠে। সাদমান কল করেছে। সাফায়েত ব্লুটুথ কানেক্ট করে কানে নিল। কই তুমি ব্রো? গাড়িতে। গাড়িতে কি করো? তোর মাথায় করছি গাধা, কিসের জন্য ফোন দিয়েছিস বল? আজ না ভাবিকে নিয়ে বেরোনোর কথা তোমার? হ্যাঁ। তো যাচ্ছ না কেন? কে বললো আমি যাচ্ছি না? মানে? মানে তোর ভাবিকে নিয়েই বেরিয়েছি। ও সিট, আমাকে না নিয়েই চলে গেল। লোকেশন সেন্ড করে, আই এম কামিং। রমনায় চলে আয়, বাই। সাফায়েত ফোন কেটে দিল। লুকিং গ্লাসে তাকাতেই দেখলো রুয়াত বোনের কাঁধে মাথা দিয়ে চোখ বন্ধ করে আছে, আর রজনীর দৃষ্টি বাইরে থাকা প্রকৃতির দিকে। রমনা পার্কের ঠিক মাঝখানটায় দাঁড়িয়ে আছে সাফায়েত, রুয়াত, রজনী। রুয়াত বোনের হাত ধরে চারিপাশ দেখছে। আশেপাশে প্রচুর মানুষের আনাগোনা। আকাশটা আগের তুলনায় আরও ঘুটঘুটে আধারে ডুবে গেছে। চারপাশে ঝড়ো হাওয়া বইছে। রজনী মুগ্ধ হয়ে চারিপাশ দেখে চলেছে। রুয়াতের এবার বিরক্ত লাগলো। সেই কখন থেকে দাঁড়িয়ে আছে তারা এখানে। আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমরা? সাফায়েত ফোনের দিকে দৃষ্টি রেখেই বলে, আর দাঁড়িয়ে থাকতে হবে না, হাঁটা ধরুন। কোথায় হাঁটা তুলবো? সামনে। রুয়াত বোনকে নিয়ে হাঁটা ধরল। হেঁটে ব্রিজটার উপরে এসে দাঁড়ালো। সাফায়েতও দাঁড়িয়ে গেল। ইশারায় বুঝালো এখানে দাঁড়ালেন কেন। রুয়াত হ্যান্ডব্যাগ থেকে ফোন বের করে বলে, কয়েকটা ছবি তুলবো। এ আপা দাঁড়িয়ে পোজ দে তো। রজনী হকচকিয়ে গেল। এত মানুষের সামনে সে ছবি তুলবে? না না, আমি ছবি তুলবো না, তুই দাঁড়া, আমি তুলে দিচ্ছি। রুয়াত ফোনটা সাফায়েতের হাতে ধরিয়ে দিয়ে বলল, আমাদের ছবি তুলে দিন তো। রুয়াত বোনের পাশে দাঁড়িয়ে পোজ নিল। রজনী ঠায় দাঁড়িয়ে রইল। রুয়াত খোঁচা দিল। পোজ নে আপু। রজনী রুয়াতের হাত ধরে পোজ দিল। সাফায়েত পিক তুলে দিল। পিক তোলার সময় রুয়াতের দিকে পূর্ণ দৃষ্টি দিল। মেজেন্টা কালারের কুর্তিতে বেশ ভালোই লাগছে। ছবি তোলার পরপরই আকাশের বুক চিরে ঝুম বৃষ্টির আগমন হলো ধরণীতে। সাফায়েত রুয়াতের দিকে তাকিয়ে বলে, ওই সাউন্ডের নিচে চলুন। রুয়াত দৌড়ে ছাউনির নিচে গেল। সাফায়েত রজনীও আসলো। রুয়াত মাথা থেকে বৃষ্টির পানি ঝেড়ে ফেলতে ফেলতে বলে, ঘোরার জন্য আর দিন পেলেন না, বৃষ্টিতে নিয়ে আসতে হলো। সাফায়েত আকাশের দিকে তাকিয়ে বলে, আমাকে কি সব জানতে মনে হয় আপনার? সকালে রোদ দেখে কেউ ভেবেছিল বিকেলে বৃষ্টি হবে? সাফায়েত পকেট থেকে ফোন বের করে সাদমানকে ফোন করে। বিরক্তির সহিত বলে, কই তুই? তোর জন্য অপেক্ষা করতে করতে শহীদ হয়ে যাচ্ছি। সাদমান গাড়ি থেকে দুটো ছাতা নিয়ে একটা ফুটিয়ে রমনার ভেতর ঢুকতে ঢুকতে বলে, এই তো আমি এসে গেছি ব্রো। তোমরা কোথায় দাঁড়িয়ে আছো? সাউন্ডের নিচে। ওকে, আই এম কামিং। রুয়াত সাফায়েতের কথোপকথনগুলো শুনল। কে আসছে? সাফায়েত ফোন পকেটে ভরতে ভরতে বলে, আমার ছোট ভাই। নাম কি? সাদমান হোসেন। ও, সে কত দূর? ওই তো এসে পড়েছে। সাফায়েত সামনের দিকে দৃষ্টি দিয়ে বলল। রুয়াত তাকালো। ব্লু কালারের শার্ট পরেই তো মাথায় ছাতা নিয়ে এদিকে এগিয়ে আসছে। ধবধবে ফর্সা শরীরের রং। সাফায়েতের থেকেও উজ্জ্বল রং তার। সাদমান সাফায়েতদের সামনে এসে মুখে হাসি ঝুলিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাবি, ভালো আছেন? রুয়াত মুচকি হেসে বলে, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আপনি? আমি তো ফার্স্ট ক্লাস করছি তো, তাই চলো রেস্টুরেন্টে যাওয়া যাক। ছাতাটা দে। সাদমান হাতে থাকা ছাতাটা সাফায়েতের হাতে দেয়। সাফায়েত ছাতাটা ফুটিয়ে রুয়াতের দিকে তাকিয়ে বলে, আসুন। রুয়াত বোনের দিকে একবার তাকায়। আপু আপনি হবে এক ছাতার নিচে, ভিজে যাব তো। সাফায়েত তপ্ত শ্বাস ফেলল। এই মেয়ে যে ভীষণ বোন পাগল তা এতক্ষণে বুঝে গেছে। এটুকুর জন্য হাত ছাড়া করেনি রজনীর। আপনি আসুন, রজনীকে সাদমান নিয়ে আসবে। রুয়াত বোনের হাত ছেড়ে দিয়ে বলে, আপু তুমি এই ভাইয়াটার সাথে আসো। রজনী
তাকালো সাদমানের দিকে। সাদমান এতক্ষণ খেয়ালই করেনি রজনীকে। সাদমান সাফায়েতের দিকে চেপে গিয়ে বলে, ব্রো, এটা তোমার শালিকা? হ্যাঁ, বড় শালিকা। মানে আমার বড় সে তাহলে? হ্যাঁ। সাদমান হতাশ হলো এত সুন্দর একটা মেয়ে তার সিনিয়র দেখে। সাফায়েত রুয়াদকে নিয়ে চলে গেল। সাদমান রজনীর সামনে দাঁড়িয়ে বলল, আসুন মিস সিনিয়র। রজনী ছাতার নিচে দাঁড়ালো, সাদমানের থেকে অনেকটাই দূরত্ব রেখে। সাদমান রজনীর দিকে তাকালো। খুবই সুশ্রী রূপ মেয়েটার, সাদামাটা মুখের গড়ন। মনের মতোই তো সব হচ্ছিল। বৃষ্টিও পড়ল প্রথম সাক্ষাতে, কিন্তু এ তো সিনিয়র। বিষয়গুলো নিয়ে ভাবতে ভাবতেই রেস্টুরেন্টে এসে পৌঁছে গেল। সাফায়েত রুয়াদকে নিয়ে এক টেবিলে বসেছে, সেখানে চেয়ারও দুটোই। সাফায়েত সাদমানকে টেক্সট করে বলল রজনীকে নিয়ে আলাদা বসতে। সাদমান রেস্টুরেন্টের ভিতরে এসে একটা ফাঁকা চেয়ারে বসে রজনীকে বলল, মিস সিনিয়র এখানে বসুন। ব্রো আর ভাবির ওইদিকে না যাওয়াটাই বেটার, তাদের স্পেস দরকার। রজনীও বুঝলো বিষয়টা, সেজন্য সাদমানের সামনে চেয়ার টেনে বসলো। সাদমান মেনু কার্ড দেখে বলে, কি খাবেন মিস সিনিয়র? রজনী বিরক্ত লাগছে এই ডাকটা। সাদমানের দিকে বিরক্ত নিয়ে তাকিয়ে বলে, আমি যেহেতু আপনার সিনিয়র, তাই সিনিয়র না ডেকে আপুর বলে ডাকুন, শুনতে ভালো দেখাবে। সাদমান তড়িৎ গতিতে রজনীর পানে তাকিয়ে অবাক কণ্ঠে বলে, আপু ডাক আমি? ইম্পসিবল মিস সিনিয়র, আপনাকে আপু ডাকটা হজম হবে না আমার। মিস সিনিয়রই বেস্ট। রজনী কথা বাড়ালো না। সে চাইছে যত তাড়াতাড়ি সম্ভব বাসায় ফিরতে। কি খাবেন বললেন না তো? যা ইচ্ছা হয় অর্ডার দিন। সাদমান ওয়েটারকে ডেকে বার্গার আর কোক অর্ডার দিল। রুয়াদ বোনকে সাদমানের সাথে বসতে দেখে নিশ্চিত হয়। সাদমান চিকেন তন্দুরি আর বার্গার অর্ডার দিচ্ছে। ওয়েটার এসে খাবার দিয়ে গেলে সাফায়েত রুয়াদকে বলে, খাওয়া শুরু করুন। রুয়াদ চিকেন তন্দুরি খাওয়া শুরু করলো। আমাদের বিয়েটা কিন্তু হচ্ছে রুয়াদ। জানি। এখনো কোনো অমত আছে আপনার? না। মন থেকেই করছেন বিয়ে? না, মস্তিষ্ক থেকে বিয়েটা করছি। মানে? মানেটা সিম্পল। মন থেকে বিয়ে করলে মুখে আমার লাজুক হাসি থাকতো, কিন্তু আমার মুখে কোনো লাজুক হাসি দেখেছেন? হ্যাঁ, দেখেছিলাম সেদিন। কোন দিন? যেদিন রিক্সা থেকে পড়ে যেতে নিয়েছিলেন। রুয়াতের মুখ চুপসে গেল। এই লোক এখনো মনে রেখেছে ওটা, আবার শরমও দিচ্ছে। সাফায়েত বাঁকা হাসলো রুয়াতকে চুপ হতে দেখে। মনে মনে বলল, আপনি টেস্ট দিয়ে কথা বলতে জানলে আমিও কম জানি না মিস রুয়াত। বিয়েটা যেহেতু হচ্ছে, তাই নিজেকে অত ভদ্র আপনার সামনে রেখে লাভ নেই, ক্রমশ বেরিয়ে আসবে। এদিকে সাদমান খাচ্ছে আর রজনীকে আর চোখে দেখছে। রজনী বেশ বুঝতে পারছে, কিন্তু কিছু বলছে না। সাদমান বার্গারে কামড় দিয়ে কোল্ড ড্রিঙ্কসের গ্লাসটা হাতে নিয়ে বলে, মিস সিনিয়র আপনি কি ম্যারিড? রজনী থমকে গেল কথাটা শুনে। হাতে থাকা বার্গারটা প্লেটে আকস্মিক পড়ে গেল। আশেপাশে তাকালো, পাশ থেকে টিস্যু হাতে নিয়ে মুছে বলল, না, আমি ম্যারিড না। সাদমানের মুখে অজান্তেই হাসি ফুটল। পড়াশোনা করছেন এখনো? না। শেষ পড়াশোনা? না। সাদমান অবাক হলো। তাহলে করেনটা কি আপনি? জব করেন? রজনী বিরক্তি নিয়ে বলল, না, আমি বাসাতেই থাকি। সাদমানের কৌতূহল হচ্ছে রজনীকে নিয়ে। রজনী কি রুয়াতের আপন বোন নাকি কাজিন? রজনী রুয়াতকে মেসেজ দিল, আমি বাসা যাবো রুয়াত, ভালো লাগছে না। রুয়াত মেসেজটা পড়ে বসা থেকে উঠল। সাফায়েত আকস্মিক রুয়াতের উঠে দাঁড়ানো দেখে রুয়াতের মুখের দিকে তাকাতেই রুয়াত বলে, বাসায় ফেরা উচিত আমাদের, সন্ধ্যা হয়ে গেছে। সাফায়েত তাকালো থাই গ্লাসের দিকে। সত্যি সন্ধ্যা হয়ে এসেছে। সাফায়েত বিল পে করে সাদমানদের টেবিলে আসলো। সাদমান এখনো খাচ্ছে। সাফায়েত বিরক্ত নিয়ে বলল, আরও 3-4টা খাবার অর্ডার দিই, খেয়ে এখানে থেকে যা আজকে রাতটা। সাদমান বার্গারের লাস্ট টুকরোটা মুখে দিয়ে টিস্যু হাতে নিয়ে উঠে গেল। নো ব্রো, আমার পেট ভরে গেছে। সাফায়েত রুয়াতের দিকে তাকিয়ে বলে, চলুন। রুয়াত বোনের হাত ধরে হেঁটে বের হয় রেস্টুরেন্ট থেকে। রজনী রুয়াতের কানে ফিসফিস করে বলে, আমি কি বাচ্চা যে হাত ধরে ধরে হাঁটছিস? রুয়াত হাসলো, কিছু বলল না। গাড়িতে উঠে মনে মনে বলল, আমার কাছে তুমি বাচ্চাই আপু। তোমাকে যে কেন সাথে সাথে রাখছি তা তুমি বেশ বুঝতেই পারছো।
সাদমান তার গাড়ি করে বাসায় চলে যায় আর সাফায়েত রুয়াদদের বাসায় পৌঁছে দিয়ে আসে। পরের দিন সকালে রুয়াদ ভার্সিটি আসে। ভার্সিটির গেট দিয়ে ভিতরে ঢুকতে না ঢুকতেই রুহান এসে সামনে দাঁড়ালো। রুয়াতের কপালে দুভাঁজ পড়ল, চুলগুলো উস্কো খুস্কো, শুষ্ক ঠোঁট, কেমন একটা অগোছলো ভাব রুহানের মধ্যে। তা জানা মতে এই ছেলেটা বেশ পরিপাটি স্টাইলিশ সেজে আসে ভার্সিটিতে। রুয়াত পাশ কাটিয়ে চলে যেতে নিলে রুহান পথ আগলে দাঁড়ালো। রুয়াত রাগান্বিত স্বরে বলল, আশ্চর্য, সমস্যা কি আপনার? সরে দাঁড়ান সামনে থেকে। রুহান শুনল না, আগের ন্যায় দাঁড়িয়ে থাকলো। মেয়েটাকে ফাইনালি দেখতে পেল। তৃষ্ণার্ত চোখ দুটো শীতল হলো। কাল ভার্সিটি আসনি কেন? আমার বিয়ে হবু জামাই নিয়ে ঘুরতে গিয়েছিলাম। রুহান হাসলো। রুয়াত সত্যিটাই বলল, কিন্তু রুহান ফান হিসেবে ধরে নিল। নেক্সট টাইম থেকে ভার্সিটি মিস দিবা না, প্রতিদিন আসবে। আপনার কথা মতো চলতে হবে নাকি আমার? সব না, কিছুটা। সরুন সামনে থেকে। রুহান সরে দাঁড়ালো। নাও, সরে দাঁড়ালাম। ক্লাসে যাও। আর কোনো ছেলে ফ্রেন্ডের সাথে মিশবে না। তো আপনি কি মেয়ে? শাট আপ। আমি মেয়ে হতে যাব কেন? আমি ছেলেই। তো আপনি কেন কথা বলছেন আমার সাথে? আমার বিষয় আলাদা। তা শোনো কি বলছি। তোমার ফেসবুক অ্যাকাউন্টে রিকোয়েস্ট পাঠিয়েছি, অ্যাকসেপ্ট করনি কেন? রুয়াত চলে যেতে যেতে বলে, সরি, অপরিচিত মানুষদের লিস্টে অ্যাড করি না। রোহান নিহালের গলা এক হাত দিয়ে জড়িয়ে ধরে মাঠের মাঝখানে হেঁটে এসে বলে, হোয়াটস রং উইথ ইউ রোহান? একটা মেয়ের পিছে এভাবে ঘুরছিস কেন? এটা তোর স্বভাবের সাথে যাচ্ছে না একদমই। রোহান নিহালের গলা এক হাত দিয়ে জড়িয়ে ধরে মাঠের মাঝখানে হেঁটে এসে বলে, মনের উপর কন্ট্রোল রাখা বড় দায় নেহাল। তার মানে তুই? রোহান ছেড়ে দিল নিহালকে। দু হাত মিলে দিয়ে চোখ বন্ধ করে বলল, ইয়েস নেহাল, আই অ্যাম ইন লাভ। কালকে সারাটা দিন চাতকের মতো খুঁজেছি পুরো ভার্সিটি মেয়েটাকে। একদিন না দেখাতেই কি অবস্থা হয়েছিল আমার, ইউনো না? নিহাল ভীষণ অবাক হচ্ছে এই রোহানকে দেখে। রোহানের মতো মানুষ কোনো মেয়েকে ভালোবাসছে, তাও সেটা নিজে থেকে আগ বাড়িয়ে। এদিকে শিকদার বাড়িতে রজনী নিজের রুমে বসে আছে। বাইরের ড্রয়িং রুমে রুয়াতের বিয়ের শাড়ি দেখা হচ্ছে। স্বামীরা শিকদার ডেকে গেছে রজনীকে, কিন্তু রজনী যায়নি। বেনারসি দেখলেই তার অতীত মনে পড়ে। এই তিক্ত অতীত চেয়েও পারছে না ভুলতে। লাল যেমন প্রণয়ের রঙে রাঙিয়েছিল তাকে, তেমনি এই লালই তাকে ধ্বংসের দিকে ধাবিত করেছে।